হিন্দু ধর্মে একাদশী ব্রতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে কামদা একাদশী বলা হয়ে থাকে। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরে মোট 24টি একাদশী থাকে। প্রতি মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে একাদশী ব্রত পালিত হয় নিষ্ঠার সঙ্গে। বন্ধুরা, আপনারা কি জানেন এই কামদা একাদশী ব্রত আসলে কি? কেন এই একাদশী ব্রত পালন করা হয়? এই একাদশী ব্রত পালনে কি ফল লাভ হয়ে থাকে? চলতি বছরে অর্থাৎ 2024 সালে এই কামদা একাদশী ব্রতটি কবে পালিত হবে? এই একাদশী ব্রতের সঠিক সময়সূচি ও ব্রত মাহাত্ম্য কথা জানেন কি? বন্ধুরা, এই সব তথ্যই থাকছে আমার আজকের এই ভিডিওটিতে, তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কামদা একাদশী হলো একটি হিন্দু অনুষ্ঠান যা চৈত্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি হিন্দু নববর্ষের পরে প্রথম একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী, তাই এই ব্রত পালনে ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ হয়। এটা বিশ্বাস করা হয় যে এই একাদশী ব্রতের দিনে পালন করা উপবাস বহু বছর ধরে তপস্যা করার মতো একই রকম ফল দেয়, তাই এটি ফলদা একাদশী নামেও অধিক পরিচিত। বলা হয়ে থাকে এই একাদশী ব্রতের দিনে ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে সম্পদের দেবী মা লক্ষ্মী দেবীর পূজার্চনা করা হয়ে থাকে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই একাদশী ব্রত পালন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই একাদশী তিথি আবার মোক্ষ প্রাপ্তি একাদশী নামেও অধিক পরিচিত। শাস্ত্র মতে এই একাদশী ব্রত 100টি যজ্ঞের সমান ফল প্রদান করে। পাশাপাশি ব্যক্তি ব্রহ্মবধ দোষ থেকেও মুক্তি পায়। এছাড়াও ব্যক্তির করে থাকা সমস্ত পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় এই একাদশীর ব্রত পালনের ফলে। চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক চলতি বছরে অর্থাৎ 2024 সালে এই কামদা একাদশী ব্রতটি কবে পালিত হবে। ভারতীয় সময় অনুযায়ী কামদা একাদশী ব্রতের সময়সূচিটি আমরা জেনে নেব। এখানে থাকছে একাদশীর উপবাসের দিন, একাদশীর পারণের দিন ও একাদশী পারণের সঠিক সময়সূচি সম্পর্কে। চলতি বছরে অর্থাৎ 2024 সালে কামদা একাদশী ব্রতটি আরম্ভ হবে 5ই বৈশাখ 1431, 18ই এপ্রিল 2024 বৃহস্পতিবার, সময় সন্ধ্যা 7:05 থেকে। কামদা একাদশী ব্রতটি শেষ হবে 6ই বৈশাখ 1431, 19শে এপ্রিল 2024 শুক্রবারে, সময় রাত্রি 8:56 পর্যন্ত। কামদা একাদশী ব্রতের উপবাস পালন করা হবে 6ই বৈশাখ 1431, 19শে এপ্রিল 2024 শুক্রবারে। কামদা একাদশী ব্রতের পারণ সম্পন্ন করার সময়সূচি হল 7ই বৈশাখ 1431, 20শে এপ্রিল 2024 শনিবারে, সময় সকাল 9:30 মধ্যে। কামদা একাদশীতে পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর পুজোর শুভক্ষণ হল আগামী 19শে এপ্রিল সূর্যোদয় থেকে শুরু করে বেলা 10:57 মধ্যে শ্রী বিষ্ণুর পুজো করা যেতে পারে।
এ সময়ে রবি যোগ থাকবে। পূজার্চনার জন্য এই যোগ অত্যন্ত শুভ। আবার এ সময়ে বৃদ্ধি যোগও থাকবে। এ সময়ে করে থাকা পুণ্য কাজ বহুগুণ বৃদ্ধি পায়। কামদা একাদশীর ব্রতের সময়ে অবশ্যই স্নান দান ধ্যান করতে হবে। শ্রী বিষ্ণুর পুজো করতে হবে। ব্রাহ্মণদের দান করা অবশ্য পালনীয় কর্তব্য। কামদা একাদশীতে থাকছে 3টি শুভযোগ। এই 3টি শুভযোগ তৈরি হচ্ছে সকাল 5:51 থেকে সকাল 10:57 পর্যন্ত রবি যোগ থাকবে। বৃদ্ধি যোগ থাকবে সকাল থেকে রাত 1:45 পর্যন্ত। এরপরে শুরু হবে ধ্রুব যোগ। এই 3 যোগই কাজের জন্য অত্যন্ত শুভ। যে কোনো রকমের শুভ কাজ এই যোগে করা যায়। কামদা একাদশী তিথিতে বেলা 10:57 মধ্যে মঘা নক্ষত্রের প্রভাব থাকবে। এরপর পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে। এই তিথিতে সকালে উঠে স্নানের পর স্বচ্ছ পোশাক পরিধান করা জরুরি। এরপর শ্রী বিষ্ণুকে স্মরণ করে ব্রতের সংকল্প নিন। পুজো করার জন্য কাঠের চৌকিতে লাল বা হলুদ কাপড় বিছিয়ে শ্রী বিষ্ণুর ছবি স্থাপন করুন। এরপর বিষ্ণুর সামনে 1 ঘটি জল, অক্ষত, তিল ও রলি মিশিয়ে দিন। দুধ, পঞ্চামৃত ও তিল নিবেদন করুন বিষ্ণুকে। বিষ্ণুর পুজোয় হলুদ ফুল ব্যবহার করা জরুরি। ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে লক্ষ্মীনারায়ণকে স্মরণ করুন। শ্রী বিষ্ণুর আরতি করে মন্ত্র জপ করুন ও অবশেষে কামদা একাদশীর ব্রত কথা পাঠ করুন। এবার চলুন জেনে নেওয়া যাক কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে। কামদা একাদশী ব্রত মাহাত্ম্য। চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্যটি বরাহ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি। আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথাটি কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হল কামদা একাদশী। এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বসবাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরীক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সর্বদাই। সেই পুরী মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত। একদিন পুণ্ডরীকের রাজসভায় ললিত একা গান গাইছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। তার ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরীক রাজার কাছে জানালো। তাই শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে বলল, রে দুর্মতি, তুমি রাক্ষস হও, এই বলে অভিশাপ প্রদান করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো সে। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন,
হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণেই বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে আমায় বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামদা একাদশী ব্রতটি পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক, এই কথা উচ্চারণ মাত্রই ললিত শাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রতটি যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতের ব্রত কথাটি শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। অথ কামদা একাদশী ব্রত মাহাত্ম্য কথাটি সমাপ্ত হইল। জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক পরম পুরুষ শ্রীহরির। জয় সম্পদের দেবী মহালক্ষ্মীর জয় হোক। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। তাহলে বন্ধুরা, কামদা একাদশী ব্রত আসলে কি? কেন এই একাদশী ব্রতটি পালন করা কর্তব্য? এই একাদশীর ব্রতের গুরুত্ব, মাহাত্ম্য কথা এবং একাদশী ব্রতের সঠিক সময়সূচি সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।